আচ্ছা, 9.1 করার আগে আমাদের এইখান থেকে একটু দেখে আসতে হবে। মানে আমি বলবো যে আপনারা সবাই কি করবেন, এই যে সাদিকুর চ্যাপ্টার 9 এর এই 3টা কন্ডিশন পড়বেন আর কি। যে আমাদের 3টা জিনিস আছে। সে আমরা আপনাকে বায়োসাভার্ট ল পড়ছেন না চ্যাপ্টার 7? জি ভাইয়া। আচ্ছা, বায়োসাভার্ট লতে কি ছিল, যদি কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে, এরকম করতেছে কেন? যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে তাহলে সেখানে আমাদের কি হবে, তার চারপাশে একটা কি ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হবে। তো ওই ম্যাগনেটিক ফিল্ডটার কোয়ান্টিটি কিরকম হবে বা মানে নেচার কিরকম হবে, এটা আমরা কি বায়োসাভার্ট ল থেকে জানতে পারি। এখন সিমিলারলি এইখানে আবার এই চ্যাপ্টার 9 এ যেটা বলা আছে যে ওকে, যদি কোথাও ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে সেইখানে কি হয়, একটা ভোল্টেজ ইনডিউসড হতে পারে, ঠিক আছে, মানে ভাইস ভার্সা। ইলেকট্রিক ফিল্ড থেকে ম্যাগনেটিক ফিল্ডে গেছিলাম আমরা চ্যাপ্টার 7 এ, এখন ম্যাগনেটিক ফিল্ড থেকে ইলেকট্রিক ফিল্ডে আসছি। এবং এখানে বলা আছে যে 3টা কন্ডিশন আছে। সে আমি যদি বলি যে আমাদের কাছে ইলেকট্রিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, একটা হতে পারে কি ইলেকট্রিক ফিল্ডের নেচার কি কনস্ট্যান্ট ইন নেচার, ম্যাগনেটিক ফিল্ড ভেরিয়েবল। ইলেকট্রিক ফিল্ড ভেরিয়েবল, ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট। আরেকটা হতে পারে কি ইলেকট্রিক ফিল্ডও ভেরিয়েবল, ম্যাগনেটিক ফিল্ডও ভেরিয়েবল। তাহলে এইখানে এই 3টা কন্ডিশনের জন্য 3 ধরনের সূত্র আছে আমাদের কি পরিমাণ ভোল্টেজ ইনডিউসড হবে তার জন্য। তো প্রথমে হলো কি, যদি ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট থাকে, তো এখানে ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট কিভাবে বুঝবো, যে সে আমাদের হাতে কোনো একটা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরটা যদি স্টেশনারি থাকে তাহলে আমি বলতে পারবো যে ওকে, তাহলে ওর সাথে যে ইলেকট্রিক ফিল্ডটা কোরিলেটেড আছে সেটা কি কনস্ট্যান্ট ইন নেচার। আর আমরা ভেরিয়েবল বুঝবো কিভাবে, যে সে কন্ডাক্টরটা কি হচ্ছে, মোশনে আছে, মুভিং। অর কি, আমরা ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশনে আমরা দেখবো কি টি আছে ইকুয়েশনের মধ্যে, তো টি থাকা মানে কি, ওইটা ভেরিয়েবল, কারণ সময়ের সাথে সাথে চেঞ্জ হবে। তো এইখান থেকে দেখি যে স্টেশনারি লুপ ইন টাইম ভেরিং ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ভেরিয়েবল, স্টেশনারি লুপ মানে কি ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট। এরকম যদি হয় তাহলে ভিএমএফ এর সূত্র কি, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডেল বি বাই ডেল টি ডট ডিএস, মানে আমরা সারফেস ইন্টিগ্রাল করব আর কি, কার ম্যাগনেটিক ফিল্ডকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার পর যেটা পাবো তার। তো সেটা হবে আমাদের কি পরিমাণ ভোল্টেজ ইনডিউসড হবে তার কোয়ান্টিটি আর কি। এরপর কি বিতে কি আছে, এবং এইটা থেকে কি করা যায়, ফ্যারাডেস ল ডিডিউস করা যায়। এরপর কি আছে, মুভিং লুপ ইন স্ট্যাটিক বি ফিল্ড, তার মানে এবার আমাদের ইলেকট্রিক ফিল্ড ভেরিয়েবল, ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, এবং সেই ক্ষেত্রে আমাদের ইনডিউসড ভোল্টেজের সূত্র কি হবে, আমাদের ওই যে কন্ডাক্টরটা আছে তার ভেলোসিটি, যে ভেলোসিটিতে মুভ করতেছে ম্যাগনেটিক ফিল্ড, এই দুইটার ক্রস প্রোডাক্ট করে যে রেজাল্ট পাবো তাকে আমাদের কি করতে হবে, লাইন ইন্টিগ্রাল করতে হবে। এটা গেল একটা। আরেকটা হলো কি, যদি এবার ম্যাগনেটিক ফিল্ড আমার ভেরিয়েবল থাকে আর ইলেকট্রিক ফিল্ডও ভেরিয়েবল হয়, মানে কন্ডাক্টরও মুভ করতেছে, ম্যাগনেটিক ফিল্ডও কি ভেরিয়েবল ইন নেচার, তখন কি হবে, এর আগে যেই দুইটা দেখছি না, দুইটা জিনিস যোগ করে দিতে হবে। এইটা আসছে কোথা থেকে, আমাদের টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড থেকে। আর এইটা আসছে কোথা থেকে, আমাদের ভেরিং বা মুভিং কন্ডাক্টর থেকে। তো এখানে যেহেতু দুটাই আমাদের ভেরিয়েবল, তাহলে এই দুইটা আলাদা আলাদা, মানে এ আর বি তে কন্ডিশনে যা যা দেখছি ওই দুইটা এবার এখানে কম্বাইন্ড, তো এই দুইটা যোগ দিয়ে দিতে হবে। তো এই হলো আমাদের সূত্র। এখন এইটা থেকেই এক্সাম্পল 9.1 আসছে। দেখেন কি বলছে, এ কন্ডাক্টিং বার ক্যান স্লাইড ফ্রিলি ওভার টু কন্ডাক্টিং রেলস অ্যাজ শোন ইন ফিগার 9.6, ক্যালকুলেট দ্য ইনডিউসড ভোল্টেজ ইন দ্য বার। তাহলে ভোল্টেজ বের করতে বলছে, মানে ভিএম ইএমএফ বের করতে বলছে। এখন বলছে কি, এই যে কন্ডাক্টিং বারটা আছে এটা স্লাইড করতে পারে দুই দিকে। এখন এতে কি বলছে, ইফ দ্য বার ইজ স্টেশন এট ওয়াই ইকুয়াল টু 8 সেন্টিমিটার এন্ড বি ইকুয়াল টু এই ইকুয়েশন দেওয়া আছে। তো কেউ একজন এখানে বলেন যে এখানে ইলেকট্রিক ফিল্ড কি কনস্ট্যান্ট নাকি ভেরিয়েবল, কি হবে? ভাই কনস্ট্যান্ট। হ্যাঁ, কেন কনস্ট্যান্ট? ভাই এটা তো মুভ করছে না, যার কারণে লুপটা তো স্টেশনারি থাকে। আছে হ্যাঁ, না 8 সেন্টিমিটার। কন্ডাক্টরটা কি স্টেশন বলা আছে না? হ্যাঁ, 8 সেন্টিমিটার স্টেশন, এই জন্য হ্যাঁ, লুপটাও থেমে আছে। হ্যাঁ,
এই মানে ওইটা সব জায়গায় যে লুপ থাকবে তা তো না, এরকম একটা ইও তো থাকতে পারে, স্টেট কন্ডাক্টরও তো থাকতে পারে যে লুপ ক্রিয়েট হয় নাই, তাই না? তো সব জায়গায় যে লুপ হবে সেটা না, এই জন্য আমি বলছি যে কন্ডাক্টর স্টেশন নাকি মুভিং এটাও দেখবেন। আচ্ছা, তো বলা আছে যে 8 সেন্টিমিটার স্টেশন। আচ্ছা, আর ম্যাগনেটিক ফিল্ড কি ভেরিয়েবল না কনস্ট্যান্ট? বা ভেরিয়েবল টি আছে। হ্যাঁ, টি আছে, এই যে ছোট করে টি আছে। আচ্ছা, তাহলে এইটা যদি হয় তাহলে কেস এ বি সি কোনটা এটা মনে আছে? এটা হলো কেস এ, অর্থাৎ এইটা হলো আমাদের ভিএমএফ। দেখেন এইটাই করা আছে। ওকে, তাহলে এখন আমি কি করব? প্রথম কাজ হলো কি এইটা বের করা। তাহলে আমাদের বি এর ইকুয়েশন আছে কি 4 cos 10 টু দি পাওয়ার 6 টি। এইটাকে যদি আমি টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি হবে একজন বলেন তো? কে বলতে পারবেন? 4 × 10⁶ সাইন 10⁶ কস কে ডিফারেন্সিয়েশন কি করলে কি হয় মাইনাস না? ও মাইনাস সাইন, জি। তাহলে হবে কি এই যে মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে গেছে প্লাস। দেখছেন আগে কোনো মাইনাস নেই। 4 4 10 টু দি পাওয়ার 6 10 টু দি পাওয়ার 6 sin 10 টু দি পাওয়ার 60 sin 10 টু দি পাওয়ার 60। আর এই 10 টু দি পাওয়ার -3 কোথা থেকে আসছে? এটার ইউনিট খেয়াল করেন, মিলি ওয়েবার পার মিটার স্কয়ার। তাহলে এইটাকে আমাদের কিসে নিতে হবে? ওয়েবারে, মানে সে মিলিমিটারে দেওয়া আছে, মিটারে নিতে হবে। তাহলে কত দিয়ে গুণ দিতে হয়? 10 টু দি পাওয়ার -3 দিয়ে। তাহলে এটা হলো ওই মিলি ওয়েবারের জন্য। আচ্ছা, আর এই যে ডিএস, এটা কি কি অ্যাক্সিসে আছে? ওয়াই এন্ড এক্স। তাহলে কি করব? ডিএক্স ডিওয়াই। আর লিমিট বসাবো কিভাবে? একটা ওয়াই কত 0 থেকে মানে 8 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। তাহলে একটা হলো 0 টু 0.08, একটা 0 টু 0.06। ঠিক আছে, এক্স আর ওয়াই। কারণ কি ওয়াই বলা আছে 8 আর এতটুকু বলা কত এক্স এর জন্য 6। তাহলে একটা হলো 0 তে 0.06 আর একটা হলো 0 টু 0.08। তারপর যেভাবে ইন্টিগ্রেশন করতে হয় সেভাবে ইন্টিগ্রেশন করে দিলে ভিএমএফ বের হয়ে যাবে। তাহলে একই কারো সমস্যা আছে বুঝতে? যদি না থাকেন তাহলে আমি পরেরটায় যাব। বোঝা গেছে? জি ভাই। ওকে, এখন বি তে চলে আসি। বি তে বলছে কি, বি তে কে ভেরিয়েবল কি কনস্ট্যান্ট বলেন তো? ভি বিতে হচ্ছে গিয়ে ই ভেরিয়েবল আর এম কনস্ট্যান্ট। হ্যাঁ, কারণ এম এ এম দেওয়াই এ আছে ই যে নাই, এম এর মান ই নাই। 4, বি এর মান 4 বলাই আছে, আবার ভেরিয়েবল কি। তাহলে এবার এটা ভেরিয়েবল, এটা কনস্ট্যান্ট, তাহলে কি হবে? ইউ ক্রস বি ডট ডিএল, এটার ইন্টিগ্রেশন। এই যে, তাহলে ইউ ক্রস বি করবেন। ইউর দিক কোন দিকে দেখেন? ইউ কোন দিকে? এই দিকে। এই দিকে দিয়ে আবার ভুলে কেউ এক্স দিয়েন না। এই জায়গা কিন্তু এক্স মিন করছে নিচেরটাকে আর ওয়াই মিন করছে এইটাকে। তাহলে এইটা কি? এ ওয়াই ডিরেকশনে আছে ইউ। আর আমাদের বি কোথায় আছে বলে দিতেছে এ জেড। তাহলে কি এই যে ইউ এ ওয়াই আর বি এ জেড দুইটাকে ক্রস প্রোডাক্ট করবেন, করার পর ডিএল আমাদের কি বলে, ডিএলটা কোন দিকে হবে? ডিএলটা হলো আমাদের কন্ডাক্টরের লেন্থ কোন দিকে? এক্স অ্যাক্সিসে, উপর থেকে নিচে লেন্থ না? তাহলে কি হবে? ডিএক্স এক্স। তাহলে এইটুকুকে ক্রস গুণ করতে আশা করি এখন আর কেউ ক্রস গুণন করতে পারেন না এমন কেউ নাই। তো ক্রস গুণ করে যেটা রেজাল্ট আসবে তার সাথে এক্স এর ডট প্রোডাক্ট সেটা করে দিলে তারপর যেটা থাকে ওইটাকে কি করতে হবে আমাদের? ইন্টিগ্রেশন করে দিতে হবে। এই, তাহলে এটা ভাইয়া হলো ওই ডিএক্স এক্স এর পার্টটা একবার বলবেন? ডিএক্স এক্স এর পার্টটা হলো আমাদের ডিএল, তাই না? ডট প্রোডাক্ট করতে হবে কার সাথে? ডিএল এর সাথে। এখন এই বারটার লেন্থ
কোন অ্যাক্সিস বরাবর আছে, মানে এই দিকে না, নাকি বারটা, হ্যাঁ হ্যাঁ তো X এই আছে। দিকে কে আছে, এক্স আছে না, জি মানে আমি সে নিব এইখানে একটা ছোট্ট পার্ট নিছি আমি, এইটাই তো আমাদের ডিএল তাই না। এখন ইন্টিগ্রেশন করলে কি হয়, একটা ছোট্ট পার্ট নিয়ে সেটাকে কি করি আমরা, এক্সপ্যান্ড করি। তাহলে এইটা যদি এক্সপ্যান্ড হয় তাহলে কি কোন অ্যাক্সিস বরাবর এক্সপ্যান্ড হবে, এক্স অ্যাক্সিস বরাবর না, এই জন্য ডিএক্স, বুঝা গেছে। জি ওকে, তাহলে এইটা আর সি কি, এতে যা করছি বিতে যা করছি ওই সেম জিনিস করে দুইটা যোগ দিয়ে দিব। তাহলে এই যে একবার এইটা বের করবেন যেভাবে এতে বের করছি, একবার এইটা বের করবেন যেভাবে বিতে বের করছি, শুধুমাত্র বি এর ইকুয়েশন চেঞ্জ করে দিছে এখানে, আর বাকি সব সেম করে দুইটা যোগ দিয়ে দেবেন, শেষ। তাহলে 9.1 কি বুঝা গেছে, কার কোনো সমস্যা আছে? না ভাই, ওকে, এবার 9.2 আসে। 9.2 কি স্যার ক্লাসে দেখাইছেন, কেউ কি বলতে পারবেন? জি ভাই দেখিয়েছেন। জি আচ্ছা, তাহলে তো বেশি একটা সমস্যা হওয়ার কথা না, যদিও ম্যাথটা একটু টাফ আর কি। The loop shown in figure 9.7 is inside a uniform magnetic field constant if side DC of the loop cuts the flux line. ওকে ওকে, আচ্ছা এটা কি করছে, যে দেখেন এইখানে একটা কন্ডাক্টর লুপ আছে এবিসিডি, এইটা কি করতেছে, ঘুরতেছে, ফ্যান যেরকম ঘুরে না, এটা ঘুরতেছে। এখন কেউ একজন এই চিত্র দেখা বলতে পারবেন যে এটা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতেছে না ক্লকওয়াইজ ঘুরতেছে? ভাই, কাউন্টার ক্লকওয়াইজ। হ্যাঁ, কিভাবে বুঝলাম, কারণ এই যে আমাদের ডিরেকশন দেওয়া আছে। আবার হ্যাং হয়ে গেল কেন, দূর। হ্যাঁ, এই যে ওমেগার ডিরেকশন দেওয়া আছে, যে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতেছে, তাইলে আর ম্যাগনেটিক ফিল্ড কে এই যে অ্যারো দিয়ে দেখাই দিছে, তো এটা ঘুরবে আর ম্যাগনেটিক ফিল্ডকে কাট করবে, তাহলে কি হবে, ভোল্টেজ ইনডিউসড হবে। আচ্ছা, এখন এখানে আসি, এইখানে ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট, ইলেকট্রিক ফিল্ড কি, তাহলে যেহেতু লুপটা ঘুরতেছে তার মানে কি ইলেকট্রিক ফিল্ড ভেরিয়েবল, তাহলে এটা কেস ওয়া এ বি না সি, কোনটা হবে? তিনটা কেস মনে রাখবেন, কেস বি এটা, আর বি হলে কি হয়, ইউ ক্রস বি ডট ডিএল, যেটা একটু আগে দেখে আসছি। এখন সমস্যাটা কোথায়, সমস্যা হলো যে এইখানে আমাদের ডিএলটা বের করতে হবে। আগে তো একটা লম্বা একটা কন্ডাক্টর ছিল, বি বের করা ইজি ছিল, এবার একটু অন্যভাবে আর কি বিটা বের করতে হবে। আরেকটা জিনিস কি, যে আমাদের ইউ যেটা আছে, এখানে কি কোথাও ভেলোসিটি দেওয়া আছে, দেওয়া নাই কিন্তু, ঠিক আছে, তো ইউটা কি আমাদের বের করতে হবে আলাদা করে। এইখানে যেরকম ইউর ভ্যালু দেওয়া ছিল, ইউর ভ্যালু দেওয়া ছিল, এখানে ইউর ভ্যালু দেওয়া নেই, তো ইউ বের করতে হবে, ডিএল ফিগার আউট করতে হবে। আচ্ছা, এখন প্রথমে ইউটা নিয়ে দেখি। ইউ মানে ভেলোসিটি, ভেলোসিটি ইকুয়াল টু কি, ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। এখন আমাদের এইখানে যেটা করতে হবে, যে যেহেতু ক্ষুদ্র একটা অ্যামাউন্ট ধরে আমরা করব, তো আমাদের টাইমটা হলো কি ডিটি, আর আমরা এই যে ডিসপ্লেসমেন্ট যেটা আছে এইটাকে আমরা ধরে নেই এইখানে যেভাবে ধরছে ডিএল প্রাইম, ঠিক আছে। এখন কথা হলো ডিএল প্রাইমটা কিভাবে বের করব, তো ডিএলটা হলো কি আপনার ক্ষুদ্র একটা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তো সে এইখানে ছিল, এইখান থেকে লুপটা এইখানে গেছে, মানে এতটুকু সরণ হয়েছে। তাহলে এই জিনিসটাকে, এইটা কি একটা আর্ক না, এইটাকে আমরা, এটা তো গোল গোল ঘুরতেছে তাই না, তো এই যে আর্কটা আছে এইটাকে আমরা কিভাবে বের করতে পারি, এইটা যদি রেডিয়াস হয়, এইটা যদি থিটা পরিমাণ কৌণিক সরণ হয় বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে এইটাকে কিভাবে বের করতে পারি, কারো সূত্র মাথায় আছে কোনো? এস ইকুয়াল টু আর থিটা। হ্যাঁ, এস ইকুয়াল টু আর থিটা। এবার এইখানে আর থিটা যা, এই কোশ্চেনে ফাইতা,
আর এখানে আর যেটা এখানে ধরছে রো, তাহলে রো ডি ফাই, যেহেতু ক্ষুদ্র সরণ, তাহলে ডিএল ইকুয়াল টু রো ডি ফাই। এটা কি বোঝা গেছে কিভাবে আসছে রো ডি ফাই? ভাই এই পার্টটা আবার একটু বোঝাবেন। কোন পার্টটা? এই যে রো ডি ফাই কিভাবে পেয়েছেন এটা? এস ইকুয়াল টু আর থিটা সূত্র কি জানেন? জি 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 তাহলে এইখানে এই যে কন্ডাক্টরটা আছে এটা কি ঘুরতেছে না? জি তাহলে এইখানে আমি ছবি আঁকায় আবার আমি একটু কাঁচা, এইখানে ছিল, ঠিক আছে, হ্যাঁ, এটা পরবর্তী সময় কোথায় যাবে? এইখানে গেছে, জি তাই না? হ্যাঁ এরপর কোথায় যাবে? এরকম একটা জায়গায় যাবে, তাই না? হুম, এইভাবে ঘুরবে, ফ্যান যেভাবে ঘুরতে থাকে। তো এইখান থেকে যে ও এইখানে গেছে, এইটার ডিসপ্লেসমেন্ট কতটুকু? এতটুকু না? জি যেহেতু গোল গোল ঘুরতেছে। জি জি তাহলে এই ডিসপ্লেসমেন্টটা কিভাবে বের করব? এস ইকুয়াল টু আর থিটা থেকে। জি তাহলে থিটা কি? এই যে ও কতটুকু ফাই অ্যাঙ্গেল করছে জি এইখানে ফাই, এখানে যেহেতু ক্ষুদ্র একটা ডিসপ্লেসমেন্ট বিবেচনা করতেছি তো ডি ফাই। আর আর যেটা এই কোশ্চেনে আর কে ধরছে রো, ঠিক আছে, এই দেখেন বলা আছে জি যে রোর পরিচয় কি কোথাও দেওয়া আছে? উম, এই যে রো ইকুয়াল টু এডি ইকুয়াল টু 4 সেন্টিমিটার। দেখেন ও যে সার্কুলার পথটা তৈরি করবে ওই পথে অলওয়েজ ব্যাসার্ধ কত হবে? ওর একটা সাইড মানে এই যে এতটুকুর দৈর্ঘ্য যতটুকু ততটুকুই না, এইভাবেই তো ঘুরবে, জি তাই না? ভাই অলওয়েজ কি হবে? 4 সেন্টিমিটার। তাহলে এখানে রো হলো 4 সেন্টিমিটার, তো আমরা আই ইকুয়াল টু আর থিটাকে লিখতে পারি কি রো ডি ফাই। বোঝা গেছে? জি ওকে। ওকে, তাহলে এইখান থেকে আমরা পেলাম রো ডি ফাই। আর এই যে পুরা জিনিসটাকে ওরা কোথায় সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে হিসাব করতেছে, ঠিক আছে? তো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা একটু রিকল করি কি কি থাকে, রো ফাই জি। তাহলে যে জন্য এটা রোটেশনের সাথে রিলেটেড ডিসপ্লেসমেন্টটা, তো কোন ইউনিট ভেক্টরটা আসবে? অ্যাঙ্গেল যেটা এফআই, ঠিক আছে। এখন এই যে ডি ফাই বাই ডিটি, এইটা হলো কি আমাদের রেট অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এইটাকে আমরা ফিজিক্সে ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টারে আমরা পড়ছি না, অ্যাঙ্গুলার ভেলোসিটি, কারো মনে পড়ে? বা ওয়েভেও আমরা পড়ছি জি ভাই অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এই জিনিসটাকে লেখা যায় কি ওমেগা। তাহলে এই জিনিসটাকে কি লিখছে ওমেগা, সাথে থাকে কে রো, এই যে সেই রো, আর এই এফআই এই এফআই, ঠিক আছে। এখন ওমেগার সূত্র কি? টোয়াইস পাই বাই টি অথবা 2 পাই এফ। তাহলে এফ দেওয়া আছে কত? 50 হার্টজ। তাহলে এই ওমেগাটা আমরা এইখান থেকে বের করতে পারি কত? 100 পাই। গেল। তাহলে আমরা ইউ কিন্তু বের করে ফেলছি, ঠিক আছে, রো ওমেগা এফআই, ইউ ডান। এখন লাগবে কি আমাদের ডিএলটা। ডিএলটা কিভাবে বের করব? ডিএলটা এখানে যেভাবে বের করছে যে আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের কি কি থাকে? রো ফাই জি, তাই না? তো এখন এই যে কন্ডাক্টরটা আছে এইখানে আমরা হিসাব করব এই সিডি সাইডটা নিয়ে, ঠিক আছে। তো এই যে সিডি সাইড, কারণ আলটিমেটলি আমাদের যেটা কি বলে কাট করবে, ঠিক আছে, ও তো এই সাইডটাই বারবার ঘুরে ঘুরে কাট হবে, তাই না? তো আমাদের এই জন্য রো ফাই জি এই তিনটা কোঅর্ডিনেটের মধ্যে কোন কোঅর্ডিনেটটা এই যে আমাদের ডিএল এইটার সাথে সম্পর্কযুক্ত বলেন তো? এইখানে আরেকটা জিনিস বলা আছে, এই যে কোশ্চেনেও কিন্তু বলাই আছে ইফ সাইড ডিসি অফ দ্য লুপ কাটস, ঠিক আছে, এটা কিন্তু আমার অ্যাজাম্পশন না যে আমি বলছি যে ওই পার্টটাই কাটবে। এটা কোশ্চেনে বলাই আছে যে ডিসি পার্টটা কাটবে। তাহলে ডিসি কোথায়, কোন অ্যাক্সিস বরাবর বলেন তো? রো ফাই জি এর কোন অ্যাক্সিস বরাবর? ভাই জি এক্সিস হ্যাঁ, জি অ্যাক্সিস, দেখাই তো যাইতেছে জি অ্যাক্সিস বরাবর। তো ডিএলটা কি হবে? ডিজেড এজেড। তাহলে ইউ পাইলাম, ডিএল পাইলাম, ডান। এখন
আমরা ইউ কে কোন কোঅর্ডিনেট, ইউ আর ডিএল কে কোন কোঅর্ডিনেট সিস্টেমে হিসাব করছি বলেন তো? সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল, কিন্তু বি এর যে এক্সপ্রেশনটা আছে এটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে? এটা কার্টেশিয়ান। তাহলে এইটাকেও তো নিতে হবে সিলিন্ড্রিক্যালে, নাইলে কিভাবে হিসাব করবেন? সবটা তো ইউনিফাইড একটা কোঅর্ডিনেটে নিতে হবে, তাই না? তো এ এক্স এইটাকে যদি আমরা সিলিন্ড্রিক্যাল সরি কার্টেশিয়ান থেকে সিলিন্ড্রিক্যালে নিয়ে যাই, আমরা মনে আছে যে কুইজ ওয়ানে বা মিডের আগে আমরা ওই যে করতাম, একটা ম্যাট্রিক্স ফর্ম করতাম, ওইখান থেকে আমরা কি বলে ওই যে কোঅর্ডিনেট ট্রান্সফর্ম করতাম, মনে পড়ে? জি। তো ওই জায়গা থেকে আসছে কি cos phi এরও মাইনাস sin phi a phi, যে ফর্মুলা শিট দেখবেন যে ax এ কিভাবে ট্রান্সফার করতে হয়। তাহলে আমরা কি করলাম, এই যে b নট ax কে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে গেলাম। তাহলে সব আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে নেওয়া শেষ, সব ডান। এখন কি করব, সূত্রে কি করতে বলছে আমাদের, ইউ আর বি কে ক্রস প্রোডাক্ট করতে বলছে। তাহলে আমরা করি ইউ আর বি কে ক্রস প্রোডাক্ট, যেভাবে করতে হয় ওইভাবে ডিটারমিনেন্ট থেকে। তো এখান থেকে করলে রেজাল্ট আসে এইটা, ইউ ক্রস বি পাওয়া গেল। এইটাকে কি করতে হবে, ডিএল এর সাপেক্ষে সরি প্রথমে ডিএল এর সাথে ডট গুণ করে যা হবে সেটাকে ইন্টিগ্রেশন। তাহলে এই যে এবার কি করবেন, ডিএল এর সাথে ডট গুণ করে দেন, যেটা আসে সেটাকে ইন্টিগ্রেশন করে দেন। তাহলে এইটা হলো আমাদের ভি ই এম এফ। এতটুকু কি ক্লিয়ার? কি করতে হবে, কিভাবে ইউ আসছে, কিভাবে জি ডিএল ভাইয়া। আসছে, বি কে কিভাবে নিছি, ক্রস গুণ করলাম, ডট গুণ করলাম, ইন্টিগ্রেশন করলাম, শেষ। এখন এইটাকে ইনডিউসড ইউএমএফ এট 1 সেকেন্ড। তাহলে আমাদের এইখানে কোথাও কি আমাদের টি ইকুয়াল টু কিছু আছে, মানে টি এর কোনো রাশি আছে যে টি ইকুয়াল টু 1 বসাই দিলে টি ইকুয়াল টু 1 সেকেন্ডে ভিএমএফ পাবো? এরকম তো না কিছু নাই। ভাইয়া। তাহলে এখন কি করতে হবে, এইটাকে আমাদের কি করতে হবে, টি এর সাপেক্ষে লিখতে হবে। তাহলে টি এর সাপেক্ষে কি লিখবো, ওমেগা ইকুয়াল টু কি ডি ফাই বাই ডিটি, যেটা একটু আগে দেখে আসছি, তাই না? এখন আমাদের কি করা লাগে, যে একটা ইনিশিয়াল ফেজ থাকে না, তো আমরা ফাই কে কি বলবো, ওমেগা টি প্লাস সি নট। এই সি নটটা হলো কি আমাদের ইনিশিয়াল ফেজ। মানে এটা কিভাবে আসে, ওমেগা ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি। এখন এইটাকে যদি আমরা এইভাবে লিখি, ওমেগা ডিটি ইকুয়াল টু ডি ফাই, দেন ইন্টিগ্রেশন করি দুই পাশ থেকে, তাহলে কি আসে, ওমেগা বাইরে নিয়ে যাই, ইন্টিগ্রেশন অফ ডিটি কি টি, আর ডি ফাই থেকে হবে ফাই, আর একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসে না সি, এইটাই দেখেন লেখছে যে ফাই ইকুয়াল টু ওমেগা টি প্লাস সি নট। আমি যেটা সি লেখছি ওরা সি নট ধরছে। এটা হলো কি আমরা কি বলি, ইন্টিগ্রেটিং বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এখন এই সি নটটা কত হবে, এই সি নটটা এখানে হবে পাই বাই 2, বিকজ কি, কারণ লুপটা আছে কোথায়, ওয়াই জেড এ। তো যাই হোক, তাহলে আমাদের ফাই হয় ওমেগা টি প্লাস পাই বাই 2, তাহলে এখানে আমার ফাই এর জায়গায় কত বসাই দিব, ওমেগা টি প্লাস পাই বাই 2। তাহলে আমাদের টি এর কি বলে রাশি কিন্তু চলে আসছে আমাদের ইকুয়েশনের মধ্যে। এখন এই টি এর জায়গায় কত বসাবো, 1 বসাবো, যা আসবে ওইটাই হলো কি আমাদের, এই যে টি ইকুয়াল টু 1 বসাবো, যা আসবে ওইটাই হলো কি টি ইকুয়াল টু 1 সেকেন্ডে কি পরিমাণ ভোল্টেজ ইনডিউসড হবে সেটা। বোঝা গেছে? জি ভাইয়া। এত কিছু কেন করলাম, কারণ আমরা প্রথমে যে ভিএমএফ বের করছি সেইখানে কি নাই, টি এর কোনো রাশি নাই, তো টি ইকুয়াল টু 1 বসাবোটা কোথায়? তো এই জন্য কি করছি আমরা, এই জিনিসটার হেল্প নিছি, যে ওমেগা ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, ফাই ইকুয়াল টু ওমেগা টি প্লাস সি নট, যেখানে সি নট হবে পাই বাই 2। তাইলে এই যে ইকুয়েশন যে মাইনাস 6 পাই কস ফাই, এইখানে ফাই এর জায়গায় বসাই দিলাম ওমেগা টি প্লাস সি নট। তো এরপর ওইটা বসানোর পর টি ইকুয়াল টু 1 বসাই দিলাম, তাহলে টি ইকুয়াল টু 1 সেকেন্ডে আমাদের এই ভিএমএফ কত হবে বের হয়ে যাবে। এরপর কি বলছে, ইনডিউসড কারেন্ট, তাহলে ইনডিউসড ভোল্টেজ যদি পাই, আর এখানে আর এর মান দেওয়া আছে কত 0.1 ওহম, তাহলে আই ইকুয়াল টু কি ভি বাই আর। তাহলে এটা করলাম, করার পর টি ইকুয়াল টু 3 সেকেন্ডে বসে এখানে টি জায়গায় কত বসাই দেব 3, তাহলে যেটা আসবে সেটাই आंसर। এই জিনিস করার সময় মনে রাখবেন রেডিয়ানে যেন ক্যালকুলেটরে নেওয়া থাকে, নাইলে आंसर মিলবে না। ঠিক আছে, ক্যালকুলেটর যেন অবশ্যই কিসে থাকে, রেডিয়ান মোডে থাকে। তাহলে 9.2 বোঝা গেছে? জি ভাই। ওকে, 9.2 তারপর কি 9.67।
টাইম ভ্যারিং ফিল্ডের যে এই যে 9.67 এগুলো বোঝার জন্য কিন্তু আপনাদের ইন্টারে যে জটিল সংখ্যা কমপ্লেক্স নাম্বার ছিল, ম্যাথে কি কোনো কমপ্লেক্স নাম্বারের কোর্স করছেন আপনারা? জি ম্যাথ 1-5 করছি। কমপ্লেক্স নাম্বারের ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়, ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়, এগুলো কিন্তু ওইখানে শিখায় আমাদের, ঠিক আছে? তো এই জায়গায় আমি এইগুলা রিপিট করব না, তো আমি হলো জাস্ট প্রবলেমে চলে যাই যে কিভাবে করতে হবে। এইখানে একদম পুরো ডেরিভেশন দেওয়া আছে যে কিভাবে আমরা টাইম ভ্যারিং ফিল্ডে ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলোকে নিয়ে যাই একদম স্টেপ বাই স্টেপ। অয়লার্স থিওরেম কিভাবে প্রয়োগ করতে হয়, কিভাবে আমরা একটা কমপ্লেক্স নাম্বারকে অয়লার থিওরেম প্রয়োগ করে সাইন কজে নিয়ে যেতে পারি। যেমন ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কি কস থিটা প্লাস আই সাইন থিটা, ঠিক আছে? তো ই টু দি পাওয়ার জে ওমেগা টি মানে কি কজ ওমেগা টি প্লাস জে সাইন ওমেগা টি, এগুলো আমরা এসি সার্কিটেও অনেক সময় পড়ি আর কি। তো যেটা এখানে আছে 9.6 এ যাই আগে। ওকে, 9.6 এ কি বলছে, একটা এক্সপ্রেশন দেওয়া আছে আর একটা এক্সপ্রেশন দেওয়া আছে, বলছে কি এক্সপ্রেস এ ইন ফেজর ফর্ম আর বি কি ইনস্ট্যান্টেনিয়াস ফর্মে নিতে বলছে। তো যখনই ইনস্ট্যান্টেনিয়াস ফর্মে নিবে তখন কি করতে হবে, আমাদের এক্সপ্রেশনটাকে টি এ রাখতে হবে, ঠিক আছে? আর ফেজরে যখন নিতে বলবে তখন যেন আমাদের কি থাকে, সে এ তো এরকম রাখতে হবে যে এ নট ই টু দি পাওয়ার সামথিং টি, এরকম। মানে একটা হলো কি ম্যাগনিটিউড থাকবে, একটা ফেজ থাকবে, এটা হলো ফেজর ফর্ম বলে। আর এই ইনস্ট্যান্টেনিয়াস ওয়ার্ডটার সাথে আপনাদের এসি সার্কিটে পরিচয় হওয়ার কথা। তো যাই হোক, তো এর ইকুয়েশন দেওয়া কি আছে, 10 cos 10 টু দি পাওয়ার 80 মাইনাস 10x প্লাস 60 ডিগ্রি। আচ্ছা, তো এইখানে যে উপরের যে থিওরি দেওয়া আছে ওইখানে আমাদের যেটা বলছে যে আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল আগে এইখান থেকে ফিগার আউট করেন এখানে কি কোনো ইমাজিনারি পার্ট আছে এই এক্সপ্রেশনটার মধ্যে, এর কোন জিনিস কি ইমাজিনারি দেখতেছেন এর না মধ্যে? ভাই, তাহলে এই পুরাটাই কি রিয়াল, ঠিক আছে? তো এটা যদি রিয়াল নাম্বার হয় এটাকে আমরা কি করব, ওমেগা টি প্লাস থিটা এই ফর্মে নিয়ে যাব। এই যে কোথায় আছে কোথায় আছে কোথায় আছে, এই যে এই ফর্মে নিয়ে যাব, ঠিক আছে? তো আমাদের টি আছে কোথায়, এইখানে। তাহলে এতটুকু হলো কি ওমেগা টি, ওকে? আর এই যে বাকি যে জিনিসটা আছে এইটাই হলো কি আমাদের থিটা, ওকে? তাহলে একে আমরা লিখতে পারি কি, যেহেতু পুরোটাই রিয়াল এবং কজ আছে, তাহলে রিয়াল অফ কি 10 ই টু দি পাওয়ার জে ওমেগা টি মাইনাস 10x প্লাস 60 ডিগ্রি এজ ইট, ঠিক আছে? এখন এইটা কিভাবে লিখলাম দেখেন, আমি একটু বলে দেই, ই টু দি পাওয়ার জে ওমেগা টি এইটাকে যদি ভাঙি ট্রিকোনোমেট্রিতে কি হবে কেউ বলতে পারবেন? যদি আমি ট্রিকোনোমেট্রিক যে রেশিওতে লিখি তাহলে কিভাবে লিখতে হবে এটাকে, একজন বলেন তো? ই টু দি পাওয়ার জে ওমেগা টি এটাকে এক্সপ্যান্ড করে আমি কিভাবে লিখতে পারি? এনিওয়ান? কেউ পারবেন না? ফাইজ তুমি পারবা? না ভাই, আচ্ছা, এটাকে কিভাবে লেখা যায়, cos ওমেগা টি প্লাস জে, ভাই এটা তো অয়লার্স ফর্মুলা। হ্যাঁ হ্যাঁ সেটাই তো। তো cos ওমেগা টি এটা হলো কি আমাদের রিয়াল, জে সাইন ওমেগা টি এটা কি আমাদের ইমাজিনারি। তো এইখানে আছে কি শুধু cos না, তাহলে এইটাকে যদি এই ফর্মে আমরা নিয়ে যেতে চাই তাহলে আমি কি লিখবো, রিয়াল অফ ই টু দি পাওয়ার জে ওমেগা টি। কারণ এইটা যখন আমি লিখবো তখন শুধু কি বোঝাচ্ছে যে আমি শুধু রিয়াল পার্ট অর্থাৎ এইটা নিয়ে হিসাব নিকাশ করব। কিন্তু যদি এটা না লিখি তখন কি এটার মধ্যে রিয়ালও থাকবে ইমাজিনারি থাকবে, কিন্তু এখানে কি আমাদের ইমাজিনারি আছে? নাই। তো এই জন্যই শুরুতে একটা
রিয়েল, মানে বোঝাচ্ছে যে এই যে ফর্মটা, এইটা রিয়েল পার্ট নিয়ে আমরা কাজ করব। তাহলে বোঝা গেছে এইটাকে কিভাবে এইভাবে এক্সপোনেনশিয়ালি লেখা যাচ্ছে। বোঝা যায় না সমস্যা আছে কোনো? এটা করতে হবে, কমপ্লেক্স নাম্বার রিভাইজ দিতে হবে, নাহলে এগুলো বোঝা টাফ। ঠিক আছে, তো এইভাবে লিখলাম। লেখার পর আমাদের কি করতে হবে, যেহেতু এখানে ওমেগা টি লিখছি, এটা যদি টি হয় তাহলে অবভিয়াসলি 10⁸ কি ওমেগা, তাহলে ওমেগা ইকুয়াল টু 10⁸। তারপর কি লিখছে, এই জিনিসটা কি আছে, ej ওমেগা টি মাইনাস 10x প্লাস 60°। তাহলে এইটাকে কি লেখা যায় ভেঙে, ej ওমেগা টি, আরেকটা কি ej মাইনাস 10 জি কারণ কি আমরা জানি কি সে e⁴x ইন্টু e⁴y মানে কি e⁴x প্লাস y। কারণ যদি গুণ জি থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়, যোগ। আর যদি ভাগ থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়, বিয়োগ। তো এই যে এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব কত হয়, x⁵, 3 আর 2 যোগ 5 করে। তো এইভাবে এইটাকে আমরা কি করছি, ভেঙে লিখছি। তাহলে এই e⁴j⁵ কে আমরা আলাদা নিয়ে গেলাম এইখানে, আর 10 তো 10 এর মতো থাকবে, আর এইটাকে কি এইখানে নিয়ে নিলাম। তাইলে এই যে টোটালটা, এইটাকে একটা কনস্ট্যান্ট ভ্যালু আমরা কি ধরে নিব, as। তাহলে আমরা কি লিখতে পারি, রিয়েল পার্ট অফ as e⁴j⁵। এই যে এইটাই লিখছি, শর্ট করে নিলাম আমরা। এবার সেটা যদি হয় তাহলে আমাদের কি হয়ে গেল, ফেজর ফর্মে নেওয়া হয়ে গেল। কারণ এস কি ফেজর ফর্মে কি বলছি, ম্যাগনিটিউড থাকবে, অ্যাঙ্গেল থাকবে। তাহলে এই হলো আমাদের ম্যাগনিটিউড, আর এইখান থেকে আমাদের অ্যাঙ্গেলের ভ্যালু আসবে, কারণ এটাকে বাংলায় কি হয়ে যায়, কজ চলে আসে। তাহলে ফেজর ফর্মে নেওয়া শেষ, ইজি। এরপর কি বলছি, ইনস্ট্যান্টেনিয়াস ফর্মে। তো এখানে বিএস এর এক্সপ্রেশন কি আছে, 20/j(ax + 10e⁴j(2πx/3ay)। আচ্ছা, 1/j এটা হলো -j, কিভাবে হলো, আমি কি করতে পারি, 1/j না, তো আমরা কি করতে পারি, উপরে একটা জে দিয়া গুণ দেই, নিচে একটা জে দিয়ে গুণ দেই, একই তো কথা তাই না। তাইলে আমাদের উপরে থাকে কি শুধু জে, আর নিচে জে স্কোয়ার, আই স্কোয়ার ইকুয়াল টু কত, এর জন্য -1 -1, আলটিমেটলি -j। তো 1/j ইকুয়াল টু -j। তো এই যে 1/j আছে এই জায়গাটা, এটাকে -j লিখছে, এই 20, এই 20, এই ax, এই ax গেল। এরপর এইটাকে এইটার মতোই 10e⁴j(2πx/3ay)। তাহলে এটা ভেঙে লিখলো এইভাবে। আচ্ছা, মাইনাস জে, এটাকে কিভাবে লেখা যায়, এটাকে লেখা যায়, আচ্ছা এটাকে এইভাবে লেখা যায় না, দেখেন তো, cos π/2 মাইনাস জে sin π/2। দেখেন তো এই মাইনাস যে যা কথা, এটা একই কথা কিনা, cos 90 কত, 0, sin জি 90 কত, 1। তাহলে আলটিমেটলি কি -j আসে। তাহলে -j কে যে এইভাবে লেখা যায়, এটা কি বুঝছেন। জি ভাই এখন এইটাকে যদি আমি অয়লার ফর্মে লিখি তাইলে আবার কি হয়ে যায়, e⁻j π/2। এই যে সেইটাই, j কে কি লিখছি, e⁻j π/2। একটু জুম করি, আর এইটা এটার মতোই থাকবে। তাহলে এটা গেল। এখন কি করতে হবে, আহ রিয়েল পার্ট নিয়ে হিসাব করতে হবে। তো বিএস e⁻j⁵t, তাহলে রিয়েল পার্ট অফ e⁻j⁵t মাইনাস π/2 x প্লাস 10e⁻j⁵t প্লাস 2πx/3। এই যে কি করছে, আমি বলি এইটা কিসের মান দেওয়া আছে, দেখেন তো, বিএস মানে এটা ম্যাগনিটিউডের মান দেওয়া আছে। ঠিক আছে, তো ইনস্ট্যান্টেনিয়াস ফর্মে যদি নিতে হয়, এটা তো ম্যাগনিটিউড, তো ইনস্ট্যান্টেনিয়াস টার্মে কি থাকবে, এটার সাথে টাইম ভেরিং কিছু একটা থাকবে। তো সেটাই হলো কি আমাদের ওই যে e⁻j⁵t, তাই না। কারণ দেখেন এইখানে আমরা কি লিখছিলাম, সামথিং ইনটু e⁻j⁵t, এই যে সামথিং
ইনটু ই টু দি পাওয়ার জে ওমেগা টি। এবার এই যে সামথিং বা ম্যাগনিটিউড এটা আগেই দেওয়া আছে, নিয়ে নিলাম। এটার সাথে আমাদের টাইম ভ্যারিং কি গুণ হবে, ই টু দি পাওয়ার জে ওমেগা টি। এই যে ই টু দি পাওয়ার জে ওমেগা টি গুণ দিয়ে দিছে। তারপর আমাদের কি হবে, এইটার সাথে ওই যে এক্সপোনেনশিয়াল গুণ কিভাবে করতে হয়, জে ওমেগা টির সাথে এইটা কি হবে যোগ, আবার জে ওমেগা টির সাথে এই টোটালটা হবে কি যোগ। এই যে যোগ দিছে দুইবার। যোগ দেওয়ার পর এবার ই টু দি পাওয়ার জে ওমেগা টি মাইনাস পাই বাই টু এইটাকে ভাঙতে হবে। তার মানে কি কজ ওমেগা টি মাইনাস পাই বাই টু প্লাস সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। কিন্তু এর আগে আছে কি রিয়াল, তাহলে এইখান থেকে সাইনের টার্মটা আসবে, আসবে না, শুধু কজের টার্ম থাকবে। আবার এইখান থেকে ই টু দি পাওয়ার যে ওমেগা টি প্লাস টয়েস পাই এক্স বাই থ্রি, তাহলে যেহেতু রিয়াল আছে শুধু কজ হবে, তাহলে কি কজ ওমেগা টি প্লাস টয়েস পাই এক্স বাই থ্রি, এই যে এইটাই আছে। তারপর কি দুইটা যোগ করে দেন, যা আসবে সেটাই। দেখেন তো বুঝছেন কিনা, ধাপে ধাপে আসতে হবে, ঠিক আছে, নাইলে এগুলো একটু বোঝা টাফ। প্রথমে হলো কি ফেজর ফর্ম মানে হলো ম্যাগনিটিউড ইনটু এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার জে সামথিং থাকতে হবে। আর ইনস্ট্যান্টেনিয়াস মানে কি এই যে টি এর ফর্মে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আমরা কি করব, পুরো জিনিসই একটাই কথা, অয়েলার্স থিওরেম অ্যাপ্লাই করো, আর কিছুই না। এইটা যদি হয় তাহলে আমরা লাস্ট আরেকটা দেখবো 9.7 আর 9.7 9.8 একই জিনিস। 9.7 এ কি বলছে, এবার ডিরেক্ট ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড ইন ফ্রি স্পেস দিয়ে দিছে। বলছে এইচ নট আর বিটা বের করো যাতে ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলো কি হয়, স্যাটিসফাইড হয়। তাহলে আমাদের কি করতে হবে, আগে চারটা ম্যাক্সওয়েলস ইকুয়েশন জানতে হবে। তাহলে এগুলো কোথায় দেওয়া আছে, এই যে উপরে দেওয়া আছে এখানে, টেবিল 9.2। তাহলে ওকে, এখন এইখানে শুধু কজ আছে, তাই না? তো আমাদের কোনটা নিয়ে কাজ করতে হবে, শুধু রিয়েল পার্ট। এইখানেও কজ আছে, তার মানে শুধু রিয়েল পার্ট নিয়ে কাজ করতে হবে। তাহলে ই কে আমরা লিখতে পারি কি রিয়েল পার্ট অফ ইএস ই টু দি পাওয়ার জে ওমেগা টি, আর এইচ কে কি লেখা যায় রিয়েল পার্ট অফ এইচএস ই টু দি পাওয়ার জে ওমেগা টি। এখন এইখানে ওমেগা কত, টি এর সাথে যে থাকবে সেই ওমেগা, তাহলে ওমেগা 10 টু দি পাওয়ার 6, ওমেগার ভ্যালু কত 10 টু দি পাওয়ার 6 লিখলাম। এরপর ইএস আর এইচএস এগুলা কি, যেটা ম্যাগনিটিউড, তাহলে ইএস ই এর ম্যাগনিটিউড কোনটা, এই যে 50 বাই রো 50 বাই রো। আর সাথে থাকবে কি, দেখেন, আচ্ছা আমি আগে একটু ভেঙে দেখাই যে কিভাবে লিখতে হয় এটা। দেখেন এইটাকে আমি এক্সপোনেনশিয়াল ফর্মে লিখবো, কিভাবে লেখা যায় 50 বাই রো রিয়েল পার্ট অফ ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস বিটা জেড, এইভাবে লেখা যায় না? জি ভাই। ওকে, তাহলে রিয়েল পার্ট অফ 50 বাই রো রিয়েল পার্ট অফ ই টু দি পাওয়ার জে ওমেগা টি ইনটু ই টু দি পাওয়ার বিজেড, ভেঙে লেখছি যেহেতু যোগ আছে, জে বিজেড। এরপর কি 50 বাই রো ই টু দি পাওয়ার জে বি বিটা জেড, এটা কি কনস্ট্যান্ট ভ্যালু, বাইরে নিয়ে আসো। তাহলে থাকে কি রিয়েল পার্ট অফ ই টু দি পাওয়ার জে ওমেগা টি, তাই না? তাহলে এখন এখান থেকে বলা যায় কি কনস্ট্যান্ট টার্ম কোনটা, এইটাই ম্যাগনিটিউড আমার, জি ভাই। এটাই আছে। সিমিলারলি এইচ থেকেও এইভাবে লেখা যায়। তাহলে আমরা কি করলাম, ইএস আর এইচএস বের করে ফেললাম। এখন ফ্রি স্পেস যেহেতু বলছে রো ভি কত 0 সিগমা 0 এপসাইলন কি হয়ে যাবে এপসাইলন নট, মিউ হয়ে যাবে মিউ নট। তাহলে আমাদের একটা হলো কি ম্যাক্সওয়েলের ইকুয়েশন যে ইএস এর ডাইভারজেন্স 0 আর একটা এইচএস এর ডাইভারজেন্স 0। এইটাকে কি বোঝায়, এইটাকে ডেল্টা ডাইভারজেন্স অফ ভি ইকুয়াল টু 0 মানে বোঝায় ম্যাগনেটিক মনোপল পসিবল না। আর এইটাকে দ্বারা কি বোঝায় যে আমাদের ইলেকট্রিক ফিল্ড স্ট্যাটিক, ঠিক আছে। তো এই দুইটা গেল। আবার এই দুইটা ম্যাক্সওয়েলস ইকুয়েশন, এটা ওই যে ওই টেবিল থেকে দেখে আসতে হবে। তাহলে এইখান থেকে এই দুইটা ভ্যালু পাই। এখন কি করছে, এই যে ইএসটা যেটা আমরা পেলাম, এই ইএসটাকে আমরা কি করছে 9.73 অর্থাৎ এইখানে পুট করে দিব ইএস কে, ঠিক আছে। তাহলে
এইখানে যদি ইএস কে আমি পুট করে দেই তাহলে এইখানে আমরা কি বের করতেছি, ডাইভারজেন্স বের করতেছি না? ডাইভারজেন্স বের করতেছি, বাট কোন কোঅর্ডিনেট সিস্টেমে? সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, কারণ এখানে কে আছে, রো আছে না। তাহলে আমাদের যদি এইটা ডাইভারজেন্স আমরা করি তাহলে এই যে ডাইভারজেন্সের সূত্রে যেতে হবে ফর্মুলা শিটে, 1/ρ এক্সট্রা আসে, তাহলে 1/ρ ডেল ডেল ফাই অফ ই ফাই এস, এইটা হলো কি আমাদের এইটার ডাইভারজেন্স। এখন সমস্যা হলো যে আমাদের এইটার যখন ডাইভারজেন্স করব ইএস এর, এইখানে কোন ইউনিট ভেক্টরটা আছে, এ ফাই আছে না, কিন্তু জি ভাই। এইখানে আমাদের কি বলে, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, হ্যাঁ এইখানে এফআই আছে, তাহলে নেবলার মধ্যে যে এফআই এর পার্টটা থাকবে তার সাথে ডট প্রোডাক্ট হবে, তাই না? তো এইটা আসবে, এইটাকে কি করতে হবে, আমাদের ফাই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। এইটাই তো আমাদের ডাইভারজেন্সের রুল, তাই না? আর যেহেতু আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, তাহলে 1/ρ এক্সট্রা আসবে। এখন বলেন তো এই টার্মটাকে যদি আমি ফাই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে রেজাল্ট কত আসবে? 0। 0। তাইলে এই যে ম্যাক্সওয়েলস এর ইকুয়েশন, এটা কি ইএস এর জন্য ভেরিফাই হলো? জি ভাই। কারণ এইটাও পাইলাম 0, ম্যাক্সওয়েলের ইকুয়েশনও ছিল 0, তাহলে ওকে ভেরিফাইড। সিমিলারলি এইচএস কে যখন করব, এই যে রো, ঠিক আছে, এখন আমি যদি কি করি, রো এর সাপেক্ষে এটাকে করি, কি বলে ডাইভারজেন্স বের করি, ঠিক আছে, তাহলে এ রো আর ওইখানের এ রো দুইটা কি হবে, ডট প্রোডাক্ট হয়ে রেজাল্ট হয়ে যাবে 1। এরপর এই যে সূত্রের যে 1/ρ আর এই রো, এটা কি কাটাকাটি চলে যাবে, আর এই জায়গা আমাদের রো এর কি কোনো টার্ম আছে, এই যে রো তো কাটাকাটি চলে গেল, এইটুকের মধ্যে রো এর কোনো টার্ম আছে নাই, তাহলে ডিফারেন্সিয়েশন 0। তার মানে কি এইখানেও আমাদের আলটিমেটলি চলে আসবে 0। তার মানে ম্যাক্সওয়েলের দুইটা সূত্র কি হয়ে গেল, ভেরিফাইড হয়ে গেল। এখন আমাদের পরেরটায় আসতে হবে, ম্যাক্সওয়েলের ইকুয়েশন স্যাটিসফাইড হলো, এখন এইচ নট আর বিটা বের করতে হবে। তাহলে এইচ নট আর বিটা কিভাবে বের করব, এই দুইটার সাহায্যে। তাহলে কি আমাদের এইচএস এর যদি আমি কার্ল নেই তাহলে কি হবে, এইচএস তো বের করে আসছি, তার মানে কার্ল অফ এই পার্টটা, এইটার যদি আমি কার্ল বের করি তাহলে এইটা আসে, কিভাবে বের করবো, ওই যে ডিটারমিনেন্ট বের করে কার্ল যেভাবে বের করতে হয় সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ওইভাবে করবেন। তো এই যে কার্ল, এই যে ভ্যালুটা ম্যাক্সওয়েলের ইকুয়েশন অনুযায়ী কার সমান হতে হবে, যে ওমেগা এপসাইলন নট ইএস এর সমান হতে হবে। তাহলে আমরা কি করব, 9.7.7 আর 9.7.2 এইটাকে কোথায় বসাইছে, 9.7.5, হ্যাঁ। তাহলে কি করব, এই যে ক্রস প্রোডাক্ট যেটা বের হইছে, এইখানে ক্রস প্রোডাক্ট থেকে কি বের হয়েছিল, যে ওমেগা এপসাইলন নট ইএস, তাহলে যে ওমেগা এপসাইলন নট ইএস এটা সমান কার হবে, ডেল্টা ক্রস এইচ, এখান থেকে কি বের হইছে এইটা, তাহলে যে এইচ নট বিটা বাই রো ই টু দি পাওয়ার বিটা জে বিটা জেড এ ফাই, ঠিক আছে। এখন ইএস কি আবার, ইএস হলো এইখান থেকে দেখেন, ইএস হলো এইটা 50/ρ ই টু দি পাওয়ার জে বি জেড, তাহলে জে ওমেগা এপসিলন এটার মধ্যে থাকবে 50/ρ ই টু দি পাওয়ার জে বি জেড এ ফাই সমান এইটা। তাহলে এইখান থেকে যা যা কাটাকাটি চলে যায় কাটাকাটি করবেন, এই যে দেখেন 50 রো কাটা যাবে, রো কাটা যাবে, জে ওমেগা এইখান থেকে খালি sorry, যে কাটে যাবে ভাই। শুধু জে যাবে, এখান থেকে জে যাবে, তারপর ই টু দি পাওয়ার বিজেড ই টু দি পাওয়ার বিজেড এটা কাটাকাটি যাবে, এফ আই কাটা যাবে, তাহলে আলটিমেটলি থাকে কি এইচ নট বিটা, এই যে এইচ নট বিটা ইকুয়াল টু 50 আর থাকে ওমেগা এপসাইলন নট, এই যে সেখান থেকে এটা আসছে, এটা একটা ইকুয়েশন পেলাম। আবার একইভাবে এইচ থেকে আরেকটা ইকুয়েশন পাবো এইটা, এরপর এই দুইটা কি করতে হবে, এইখান থেকে এইচ নট আর বিটা বের করতে হবে যেভাবে আমাদের
করা লাগে। সে এইখান থেকে আপনি বিটার ভ্যালু এইটাই পুট করেন, অথবা এইখান থেকে এইচ নট বের করে এইখানে বের করেন, মানে দুইটা সমীকরণ যেভাবে সলভ করলে আমাদের এগুলা রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি আরেকবার এটা একটা রিপিট করি যে আমরা কি করতেছি। দুইটা জিনিস, একটা হলো আমাদের ম্যাক্সওয়েলের ইকুয়েশনকে ভেরিফাই করতে হবে, এবং ম্যাক্সওয়েলের ইকুয়েশনকে ভেরিফিকেশনের মাধ্যমে আমরা কি করব, এইচ নট আর বিটা এই দুটা বের করব। তাহলে এইখান থেকে আমরা যেটা করব প্রথমে, যে কনস্ট্যান্ট পার্ট আর যে টাইম ভ্যারিং পার্ট দুইটা আলাদা করে ফেলবো। তো এইখান থেকে ওইভাবে আলাদা করে আমরা কি পেলাম, ইএস বের করলাম। এই যে এইখান থেকে ইএস পেলাম যে 50/ρ e to the power j বিটা জেড, আবার এইচএস বের করলাম। এরপর ইএস আর এইচএস যদি বের করা হয়ে যায়, তাহলে আমি ম্যাক্সওয়েলের ইকুয়েশনে আমরা কি করব, ম্যাক্সওয়েলের ইকুয়েশন যেহেতু ডাইভারজেন্স বের করে ইএস আর এইচএস এর, তাহলে আমি কি করব, ইএস এর ডাইভারজেন্স বের করব, এইচএস এর ডাইভারজেন্স বের করব। বের করে এই যে আমরা যে ভ্যালু বের করছি ইএস আর এইচএস এর, সেটা ডাইভারজেন্স করব। করে যদি দেখলাম যে এইখানেও আসলে কি আসে, জিরোই আসে, ম্যাক্সওয়েলের ইকুয়েশনেও কি আছে, জিরোই আছে, তার মানে কি আমাদের ওকে ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলো ভেরিফাইড হলো। ওকে, তার মানে আমরা এখন ম্যাক্সওয়েলের ইকুয়েশন ইউজ করেই এইচএস আর বি নট বের করব। তাহলে সেটা কিভাবে বের করব, আমরা এই যে এইখান থেকে আমরা জানি যে আমরা যদি এইচ কে কার্ল করি তাহলে এইটা আসবে জে ওমেগা এপসাইলন নট ইএস। তাহলে প্রথমে হলো আমরা এইচ কে কার্ল করব, সেইটাকে আমরা এইটার সমান লিখব, এবং সেইখানে ইএস এর ভ্যালু যেটা বের করে রাখছি সেটা বসাই দিব। বসানোর পর দুই পাশে কাটাকাটি করে যা থাকবে সেইখান থেকে একটা ইকুয়েশন পাবো। আবার এইটাকে কি করব, এইখানে ইএস এর কার্ল বের করব, করার পর এইখানে এইচএস এর ভ্যালু বসাই দিব, বসানোর পর আবার দুই পাশ কাটাকাটি করে আরেকটা পেলাম। তো এইভাবে দুইটা ইকুয়েশন পাওয়ার পর ওইখান থেকে আমাদের ভেরিয়েবল কয়টা, দুইটা, এইচএস আর সরি এইচ নট আর বিটা, আবার ইকুয়েশনও পাইছি কয়টা, দুইটা। তাহলে আমরা কি করব, একটার ভ্যালু আরেকটায় বসায়া তারপর কি করব, এইচএস আর সরি এইচ নট আর বিটা বের করে ফেলবো। তাহলে এই হলো আমাদের পুরো প্রসিডিউরটা। তাহলে এটা কি বোঝা গেছে? জি ভাই। কিভাবে কি করতে হবে, ক্যালকুলেশন একটু কঠিন, যেহেতু এই জায়গায় আবার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম ঢুকাইছে। যদি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম না হইতো তাহলে আরেকটু ইজি হইতো আর কি। যাই হোক, তো একটা জিনিস আপনারা মাথায় রাখতে পারেন যে যখনই এই জিনিস দিছে তখন বুঝতেই হবে যে এটা অলওয়েজ ম্যাক্সওয়েলের ইকুয়েশনকে ভেরিফাই করবেই। ঠিক আছে, তো আমাদের এইটা জিরোই হবে, এইটা জিরোই হবে। ঠিক আছে, যদি এইটাগুলো জিরো না হয় তাহলে পরের পার্ট তো কিছুই করা লাগবে না, কারণ ম্যাক্সওয়েলের ইকুয়েশনই ভেরিফাইড হয় না, তো আমরা কিভাবে কি করব। তো এই ক্যালকুলেশন গুলো করার দরকার নেই, অটোমেটিক্যালি আমরা জিরো বসাই দেব। শুধু সমস্যা কি, এই কার্লটা বের করতে হবে, আর এই যে এই কার্ল এইটা বের করতে হবে। এইটা না বের করলে হবে না। এই দুইটা বের করে জাস্ট ইকুয়েট করতে হবে, দুই সাইড কাটাকাটি করে যা থাকবে ওইটাই, অতটুকু করলেই আমাদের এই ম্যাথ পারা যাবে। আর এই চারটি ইকুয়েশন মুখস্থ রাখতে হবে, যে আমাদের ডাইভারজেন্স অফ ই জিরো, ডাইভারজেন্স অফ এইচ জিরো, আর এইখান থেকে কি আসে, ওই যে ডিসপ্লেসমেন্ট কারেন্টের হিসাব নিকাশ আছে আর কি, ওগুলো একটু দেখতে হবে। তাহলে এটা কি বোঝা গেছে? জি ভাই। ওকে, এই সেম জিনিস এইখানেও আছে 9.8, এইখানেও বলছে কি ক্যালকুলেট বিটা এন্ড এইচ। ঠিক আছে, তো ওই যে স্যাটিসফাই ম্যাক্সওয়েলস ফোর ইকুয়েশন, ওই সেম জিনিস এইখানেও করতে হবে, করে দুইটা ইকুয়েশন আসবে। এইটা আর একটু কঠিন আর কি। ঠিক আছে, এইটা আসার সম্ভাবনা নাই, দেওয়া উচিত না আর কি। এটা কিন্তু প্রসিডিউর সেমই, জাস্ট ইকুয়েশন ক্যালকুলেশন গুলো নিজেরা দেখে নিন, জাস্ট কার্ল করতে হবে দুইবার, আর কিছুই না। তারপর দুইটা ইকুয়েশন আসবে, দুইটা ইকুয়েশনকে সলভ করলেই আমাদের বিটা আর এইচ এর ভ্যালু বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে চারটা যে প্রবলেম, এই চারটা প্রবলেমেই আমাদের এক্সারসাইজে যেটা দেওয়া আছে হুবহু সেম প্রসিডিওর, সেম জিনিস, শুধু একই প্রসিডিওর ফলো করে যদি মানে ক্যালকুলেশন ঠিক করে অ্যান্সার মিলে যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো কুইজ 3 তে যা যা ছিল, এটা হলো তার আর কি সলিউশন গুলা। আর আপনাদের লাস্ট ক্লাস কবে হবে জানেন কেউ? নেক্সট উইক স্যাটারডে নাকি? না ভাই, ওই সময় তো ফাইনাল স্টার্ট হবে 10 তারিখ থেকে শুরু না? 9 তারিখ থেকে। 9 তারিখ থেকে, তাহলে নেক্সট স্যাটারডে কি?
ও হ্যাঁ, নেক্সট স্যাটারডে 10 তারিখ পড়ে যায়। ও তাইলে তো এই আপনাদের শনিবার একদিন থাকে আর বুধবার একদিন থাকে ক্লাস। উম, শনি শনি আর বৃহস্পতি। বৃহস্পতি ও তাহলে বৃহস্পতিতে হবে না যতদূর জানায়, কারণ হচ্ছে গিয়ে ওই ফাইনালের আগে একদিন অফ দেয়। তাইলে তো আর একদিন আরেকটা ক্লাস ওই হবে, তাই না? হ্যাঁ 5 ওইটা তারিখে ক্লাস হবে, হচ্ছে 5 গিয়ে তারিখ। ওই 5 তারিখে হচ্ছে গিয়ে আপনার থার্সডে রুটিন ফলো করা হবে। বুঝছি বুঝছি। তাহলে তাই মানে আপাতত ক্লাসে তো এই কুইজ থ্রিতে যেটা যতটুকু সিলেবাস আর কি, টাইম বেরিং ফিল্ড এতটুকুই তো দেখাইছে, তাই না? জি ভাইয়া, ক্লাসে কি এমনিতে কুইজ থ্রির সিলেবাসের বাইরে কিছু পড়ানো হয়েছে এক্সট্রা? কুইজ থ্রির বাইরে ওই ভাইয়া 10.2 পর্যন্ত পড়ানো হয়েছে। 10.2 তে কি আছে ওইদিকে পরের চ্যাপ্টারে? ওয়েব রিলেটেড। ও, ওয়েব প্রপাগেশন। স্যার তো অনেক কিছু পড়াইতেছে অন্যান্য সেকশনে। এখান থেকে উনি জাস্ট বলছেন যে এই ফর্মুলার যে ম্যাথ গুলো ওইগুলো দিবেন, ওয়েবের কিছু দিবেন না, যেমন স্কেচ করা বা এইগুলা দিবেন না বলছেন। ও জাস্ট আচ্ছা। এই ডিরেকশন অফ ওয়েব প্রপাগেশন বা এই ধরনের জিনিসপাতি এ বি। বুঝছি বুঝছি। তাহলে তো সোজা, এই জায়গায় বেশি কিছু দেখতে হবে না, কারণ এগুলো এলো আহ এগুলা আচ্ছা। মানে আমাদের সময় ইন্টারমিডিয়েটে এগুলো ছিল। ফার্স্ট পেপার চ্যাপ্টার 9 ওয়েবের মধ্যে ছিল। অথবা আপনারা তো পড়ছেন না ওই যে এর আগে সিম্পল হারমোনিক মোশন, মনে পড়ে? কারো মনে আছে কিনা জানি না, যাই হোক। তো ওইখানে এগুলো পড়া, এগুলো বেশি কঠিন না, জাস্ট যে আমাদের কি বলে আইডিয়াল ইকুয়েশনের সাথে ওই দুইটাকে তুলনা করে তারপর বের করতে হয়। যেমন এখান থেকে আমি বুঝাই যাচ্ছে ওমেগা হলো 10⁻80, ঠিক আছে? তারপর ওমেগা থেকে আমি কি করতে পারি, টোয়াইস পাই বাই টি, ওইখান থেকে আমি পিরিয়ড টি পাইতে পারি। তারপর টি পেয়ে গেলে আমরা এইখান থেকে এফ বের করতে পারি, ঠিক আছে? ওই ফেজ ডিফারেন্স আর পাথ ডিফারেন্স থেকে। তারপর ওইখান থেকে এফ বের করলে ল্যামডা বের করতে পারি, এইভাবে ধাপে ধাপে আসা যায় আর কি। যাই হোক আর কি, এগুলো ইজি, তেমন সমস্যা নেই। তাহলে তো ওই তো 9.9 থাকবে আর 10। হ্যাঁ, তাহলে কুইজ থ্রি ভালো মতো দেন তাহলে। আমি মেবি তাহলে এই আর ফাইনালের আগে আর টিউটরিং সেশন নিব না। যদি কারো কনসালটেশনের দরকার হয় আমাকে একটা মেইল করেন আর কি, যদি কারো পার্সোনাল কোনো প্রবলেম থাকে তাহলে ওই অনুযায়ী আর কি সলভ করা যাবে। যাই হোক, কুইজ থ্রি নিয়ে কার কার কোনো প্রবলেম আছে? না থাকলে আমি সেশন এন্ড করব। যদি কারো ওই চারটার মধ্যে কোথাও বুঝতে অসুবিধা হয় বা এর বাইরে কোনো কোশ্চেন তাহলে বলতে পারেন। ভাই অ্যাটেন্ডেন্স নিবেন না? না, আজকে লাস্ট তো, আর কি অ্যাটেন্ডেন্স নেই। আচ্ছা, ওয়েটটা সেকেন্ড। স্যার কি ক্লাসে জয়েন করছিল নাকি? জি আহ হ্যাঁ, লাইক আমি ও হচ্ছে এখন যে পোস্টটা দেখলাম, আই ওয়াজ কাইন্ড অফ কিউরিয়াস। তো ডোন্ট বদার, মানে আমি হচ্ছে এমনি সমস্যা নেই, জাস্ট ওকে। এমনি কিউরিয়াস ছিলাম। ও আমি খেয়াল করিনি আর কি, আমি সেশন এন্ড করতেছি তো তখন খেয়াল করলাম আর কি। নিউজ সমস্যা ওকে, নেই। তাহলে স্যার আমি সেশনটা এন্ড করে দিচ্ছি। আর আমি তাহলে হ্যাঁ, স্যার মানে এইটা লাস্ট টিউটরিং সেশন ছিল, যেহেতু 10.2 তে ওইভাবে আর মানে বেশি কিছু নাই দেখানো। তো যদি কার কনসালটেশন লাগে তাহলে বলতে পারে আর কি পরে। ঠিক আছে ফাইজ, তাহলে আমি সেশনটা এন্ড করতেছি। ওকে। আসসালামু আলাইকুম।